আমি জনাব সরোয়ার তুষার আপনার কাছে আসি। আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, এর আগেও হয়েছে ধর্ষণের বিরুদ্ধে, এবারও হয়েছে, কিন্তু এর শেষ তো হচ্ছে না আসলে, কেন? আপনাকে ধন্যবাদ এবং আমার দুইজন শ্রদ্ধেয় সহ আলোচক তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আন্দোলন বিশেষত ধর্ষণের প্রশ্নে যদি বলি, ধর্ষণের প্রশ্নে সর্বশেষ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলেও ম্যাসিভ আন্দোলন হয়েছিল 2019 সালে, এবং তখনও ওই যে নোয়াখালীর একটা ঘটনাকে কেন্দ্র করে তখনও দাবিগুলো কিন্তু ছিল। এখনও যে দাবিগুলো আসছে ধর্ষণ বিরোধী আন্দোলনের পক্ষ থেকে, এই দাবিগুলো বাংলাদেশ সমাজে নতুন না। নতুন যেটা হচ্ছে সেটা হলো যে সরকার তার শত সীমাবদ্ধতার পরে আমরা দেখতে পাচ্ছি তার, যেটা সাকিব ভাই বললেন যে মৌখিকভাবে অন্তত তার একটা আন্তরিকতা আছে যে আমরা এটা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে চাই, 90 দিনের মধ্যে যদি কোনোভাবে শাস্তি না দেওয়া যায় তবু তাকে যেন জামিন না পায় ইত্যাদি। এখন এই যে আসিয়ার ঘটনাটা কিন্তু মানে পুরোপুরি আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত ঘটনা আমার কাছে এরকম মনে হয় না, যদিও এটা অবশ্যই স্বীকার করতে হবে যে এখন এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট পরিমাণ নাজুক। পুলিশ নিজেই মানে পুলিশের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, এগুলো প্রত্যেকটাই সত্য। আমরা ঢাকায় দেখলাম একেবারে ওই শেরাটনের সামনে যেভাবে আন্দোলনকারীদেরকে পুলিশের একজন সদস্য ঘুষি মারলেন এবং সিভিল পোশাকে, এটা এবং তারপরেও তিনি বহাল তার জায়গায় আছেন। এটা খুব অ্যালার্মিং যে পুলিশ কিন্তু পুরোপুরি আগের মতো আছে। আর আসিয়ার ঘটনা তো একেবারে ফ্যামিলির ভেতরের ঘটনা, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকলেও এই ঘটনাটা হয়তো ঘটতোই, মানে যদিও এটা খুবই দুঃখজনক এবং আসিয়া আজকে আমাদের সাথে নাই, কিন্তু এখন তাকে ধরা হয়েছে, মানে যারা দোষী যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে মানে একেবারে কড়াভাবে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। এবং ইন দ্য মিন টাইম আরও যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, মানে খবরগুলো আসছে না, আজকে নারায়ণগঞ্জের একটা ঘটনা শোনা যাচ্ছে, এরকম বরগুনার একটা ঘটনা শুনতে পাচ্ছি, এগুলো যদি 4-5টা ঘটনার যদি সরকার দেখাতে পারে যে দ্রুততম সময়ের মধ্যে মানে মানে অ্যাপিস করার জন্য না, যেটা ন্যায্যত যেটা বিচার বলতে যা বোঝায় সেটা যদি করতে পারে, তাহলে এই ঘটনাগুলো হয়তো কমবে, বা যদি থাকেও তবু মানে আপনি ব্যবস্থা নিচ্ছেন। এইটা অন্তত আগে যেটা হয়তো যে এই 2018-19 সালে আপনি যদি পরিসংখ্যান দেখেন, একের পর এক ধর্ষণের কাণ্ড ঘটেছে কিন্তু কোনোটারই কোনো মানে বিচার হয় নাই, এবং প্রত্যেকটার সাথে সরকারি দল আওয়ামী লীগ, তাদের যে যুবলীগ, তাদের যে ছাত্রলীগ, যে নোয়াখালী যে ঘটনার কথা বললাম সেখানেও যুবলীগের এমসি কলেজের একটা ঘটনা ছিল, এমসি কলেজ, মানে এটা পুরোটাই করতো ছাত্রলীগ, যুবলীগ সহ সরকারি মানে ছাত্র সংগঠন, সরকারি যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের লোকেরা, মানে একেবারে সরাসরি রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মধ্যে দিয়ে করা হতো। এখন পরিস্থিতি হয়তো সেরকম নাই, কিন্তু তবু ওই যে যেহেতু পুরুষ সমাজের মধ্যে নারীর তুলনায় মানে ক্ষমতা সম্পর্কে জায়গা থেকে এগিয়ে থাকে, সে যখনই কাণ্ডটা করে তখন এটা রাজনৈতিক ঘটনাই ঘটে, মানে যদিও এটা পার্টি লোকেরা যদি নাও করে। তো এই সরকার যেহেতু আগের সরকারের মতো না, আমরা তার কাছে দেখতে চাইবো যে শুধু লিপ সার্ভিসিং না, এরকম একটা ঘটনার পরে আপনারা শুধু বলবেন যে আমরা স্তম্ভিত, সারা দেশ আমরা কাঁদছি, এগুলো এই সমস্ত কথায় সীমাবদ্ধ থাকলে চলবে না। এই প্রত্যেকটা ঘটনা যেগুলো ঘটেছে শনাক্ত করে পুলিশকে চাপ দিয়ে এগুলোর আশু যদি আপনি বিচার দেখাতে পারেন তাহলে মানুষের মধ্যে স্বস্তি আসবে। আদারওয়াইজ যে ঘটনাগুলো ঘটে চলেছে, বিশেষত ঢাকা মানে রাজধানীতে, আমি সারা দেশের কথা বাদ দিলাম, নারীরা কিছু অনেক ক্ষেত্রেই মানে অনিরাপদ ফিল করছে। শাহবাগের ঘটনাটা তো খুবই অ্যালার্মিং এবং খুবই মানে হতবাক করার মতো যে আপনার মানে তাকে তো ছাড়িয়ে এনেছেই, তার কাছে আবার কোরআন শরীফ দেওয়া হয়েছে, এবং এটার করতে যারা করেছে তারা বুঝতে পারছে কিনা জানি না যে এতে করে কিন্তু কোরআন শরীফকে অবমাননা করা হয়েছে। মানে ধরুন আমি একজন ধার্মিক বিশ্বাসী মানুষ হিসেবে আমার অনুভূতি মারাত্মকভাবে আহত হয়েছে যে একটা পবিত্র ধর্মগ্রন্থকে আপনি একজন অপরাধী তাকে ছাড়িয়েও আনলেন, আবার তাকে কোরআন শরীফও দিলেন, এবং এটা কিন্তু কোনোভাবেই ইসলাম সম্মত বা ধর্মসম্মত হয়েছে কোনো ইসলামিক স্কলার এই কথা বলবে না, তারা কিন্তু এটা নিন্দা করছে। তাহলে এই জিনিসগুলো ঘটছে, আমি মনে করি যে ইসলামিক সার্কেল আমাদের যত আছে বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক যে শক্তি ইসলামিক যে ব্লকগুলোতে, তাদের উচিত এই সমস্ত প্রশ্নে তারা কিছু কিছু ক্ষেত্রে কথা বলছেন, কিন্তু সেটা যথেষ্ট মনে হয় না আমার কাছে। আরও পরিষ্কারভাবে এই সমস্ত ক্ষেত্রে তারা যেটাকে ফতোয়া বলেন কিংবা দিক নির্দেশনা বলেন সেটা দিতে হবে, এবং বলতে হবে যে এই সমস্ত কাজ ইসলাম বিরোধী। এবং একটা খুব অ্যালার্মিং ঘটনা তারা ঘটানোর চেষ্টা করছেন, এই যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আর কি, যে ইসলাম বনাম নারী, এরকম একটা ফ্রেমিং, যে নারীরা হচ্ছে ইসলামের সাথে যেন নারীর একটা আবশ্যিক কোনো সংঘাত আছে। ইসলাম কিন্তু আপনি মানে সারা পৃথিবীতে এগুলো নিয়ে যে আলোচনাগুলো আছে ইসলামের সম্পর্কিত, ইসলামের যে নারী সংক্রান্ত যে ইন্টারপ্রিটেশন, সেখানে কোথাও ইসলামের সাথে নারীর কোনো সংঘাত নেই, ইসলাম নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। কিন্তু বাংলাদেশে এরকম খুবই উগ্রবাদী কিছু কিছু গোষ্ঠীর তরফ থেকে বলা হয় যে নারীদেরকে ঘরে থাকতে হবে, নারীরা বের হতে পারবে না, এবং বের হলে তাদেরকে ওনারা যেভাবে দেখতে চায়, যে ধরনের একটা বিশেষ জায়গা থেকে দেখতে চায় সেরকম করে থাকতে হবে, না থাকলে আমরা চড়াও হব। এগুলোর ক্ষেত্রে সরকার যদি মানে যেমন ওই ঘটনাটার ক্ষেত্রে, শাহবাগের ঘটনার ক্ষেত্রে আমি তো শুনেছি যে তিনি ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে সম্ভবত চাকরি করতেন, তিনি এখন ওই চাকরিতে আছেন কিনা জানি না, তাকে কিন্তু চাকরি থেকে ছেড়ে দিয়েছে। ছুটি কেন? ছুটি তো একটা মানে এক ধরনের পুরস্কৃত করা আর কি, হ্যাঁ, অবসর দেওয়া, কিন্তু তাকে ওই চাকরি থেকে বরখাস্ত করা উচিত। যে ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষার্থীকে আপনি এভাবে
ব্যক্তিগতভাবে যেভাবে মানে উনি হ্যারাস করলেন, এইগুলো যদি সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখাতে পারে যে আমরা এইসব ব্যাপারে একদম স্ট্রিক্ট আছি। কারণ এরকম একটা ঘটনা, ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষার্থীকে একজন এরকম কাণ্ড করেছে, এই ঘটনা সারা বিশ্বে আমাদের যে ইমেজ তৈরি করে সেটা ভয়ঙ্কর। তো এইগুলোর ক্ষেত্রে সরকার শুধু লিপ সার্ভিসিং দিলে হবে না, তাকে দেখাতে হবে যে আমি স্ট্রং। তাহলে কিছু কিছু ক্ষেত্রে এমনিতে সামাজিক অবক্ষয়, সমাজ কোথায় যাচ্ছে, নৈতিক অবক্ষয়, এগুলো সবসময় থাকবে এই কথাগুলো, কিন্তু সরকারকে দেখাতে হবে যে আমি, মানে আপনার তো দেশে একটা সরকার আছে, আপনাকে দেখাতে হবে যে আমি এইসব ব্যাপারে জিরো টলারেন্স।